প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনরের পরীক্ষা কিন্তু সামনের 5 তারিখে। সেহেতু তোমাদের কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কিছু ছোট প্রশ্ন কেমনভাবে কি করবে সেই বিষয়ক একটা তথ্য তোমাদেরকে দিয়ে দেব। 2018 থেকে 2022 সাল পর্যন্ত তোমরা যদি প্রশ্নপত্রের প্যাটার্নটাকে একবার ফলো করো তাহলে সেখানে শর্ট কোয়েশ্চেনগুলো দেখতে পাবে। এখন বলে রাখি যে এখানে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে বলবো সেই অনুযায়ী প্রশ্ন কিন্তু আসবে। আমি বলে দিচ্ছি মানে সেগুলোই যে আসবে তেমনটা তুমি ধরে নিও না। তাহলে বিষয়টা হচ্ছে, প্রথম মডিউল 1-এ যে রয়েছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এখানে কিন্তু স্বরধ্বনির ভাগগুলো সংক্রান্ত প্রশ্ন, ছোট প্রশ্ন আসতে পারে। তোমাকে বলতেই পারে যে অল্প প্রাণ ধ্বনিগুলি কোনগুলো, মহাপ্রাণ ধ্বনি, ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। বর্ণ থেকে তোমাকে স্পর্শ বর্ণ, উষ্ম বর্ণ, রণিত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন, এই ধরনের প্রশ্নগুলো, অজগবাহ বর্ণ কোনগুলি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে যাও। এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে। আর অক্ষর থেকে দল নির্ণয় অবশ্যই আসবে। দেখো, রাম শব্দের দল নির্ণয় করো, এটা এসে গেছে। সাহেব শব্দের দল নির্ণয় করো, এটাও এসে গেছে। তাহলে 2018 সাল বা অন্যান্য সালে যে অক্ষরগুলো এসেছে সেগুলো কিন্তু আর আসবে না। তাহলে এবারে নতুন কিছু করে যেতে হবে। তোমাকে বিদ্যাসাগর শব্দের দল বা অক্ষর নির্ণয় করো, রবীন্দ্রনাথ শব্দের অক্ষর বা দল নির্ণয় করো, বিবেকানন্দ, এই ধরনের শব্দগুলোর অক্ষর। এবার আমি বলে দেবো যে এই তিনটেই এর মধ্যে থেকে তুমি নাও পেতে পারো। সেহেতু অক্ষর নির্ণয় বা দল নির্ণয় কিভাবে করতে হবে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে, তবে গিয়ে তোমরা একটা সুন্দর জায়গায় পাবে। এরপরে আসি স্বরধ্বনিগুলি, যে বিভিন্ন রকমের ভাগগুলো রয়েছে। তোমাকে প্রশ্ন আসতেই পারে, কেন্দ্রীয় স্বরধ্বনির নামটি লেখো, এই ধরনের প্রশ্ন দিতেই পারে। তোমাকে এটাও বলতে পারে যে যৌগিক স্বরধ্বনি কয়টি ও কি কি, যুগ্ম স্বরধ্বনি কোনগুলো, এই ধরনের প্রশ্ন। অর্থাৎ ভেতর থেকে খুঁটিয়ে তুমি না পড়ে গেলে কোনটা আসবে তুমি শুধুমাত্র সাজেশনের উপর নির্ভর করে যেও না। এরপর মডিউল 1-এর মধ্যেই রয়েছে শব্দ ভাণ্ডার। প্রথমত মৌলিক শব্দ ভাণ্ডার, অর্থাৎ মৌলিক শব্দ কোনগুলো সেগুলো জানতে হবে। তোমাকে বিদেশি শব্দ একটা দিতেই পারে, তোমাকে বলতেই পারে আলতা শব্দটির কোথা থেকে এসেছে। তোমাকে বলতে পারে দাম, দয়াকা ম, দাম শব্দটি কোথা থেকে এসেছে বা কি জাতীয় শব্দ, তৎসম শব্দ, তদ্ভব, দেশি, বিদেশি, কি জাতীয় শব্দ তোমাকে বলতেই পারে। কেষ্ট, ছিরি, এই ধরনের শব্দগুলো তুলে তুলে কিন্তু দেবে এবং সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে। সেই জন্য যদি রামেশ্বর স থাকে তাহলে সেই রামেশ্বর স থেকে অবশ্যই শব্দ ভাণ্ডারের উদাহরণ তোমরা পড়ে যাও। আর যদি না থাকে তাহলে ক্লাস 9, ক্লাস 8, এই ধরনের যে বইগুলো, ব্যাকরণ বইগুলো রয়েছে, এই বইতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই সেখান থেকে একটু মন দিয়ে এই একটা দিন সময় রয়েছে, তোমরা ভালো করে দেখে যাও। তাহলে এই বিষয়টা বুঝতে পারলে মডিউল 1 থেকে কোনগুলো করবে, অর্থাৎ মডিউল 1-এর ধ্বনি, বর্ণ, অক্ষরের সম্পর্ক, এখান থেকে ধ্বনির কোনগুলো কি, কোন ধ্বনি বলা হচ্ছে, কোন বর্ণগুলোকে কোন বর্ণ বলা, উষ্ম বর্ণ কোনগুলি, এরকম বলতে শীষ ধ্বনি কাকে বলে, এই ধরনের প্রশ্নগুলো করে যাবে। এছাড়া আর শব্দ ভাণ্ডার থেকে তোমাদেরকে এক্ষুনি বললাম যে শব্দ ভাণ্ডার, হ্যাঁ আরেকটা বিষয়, শব্দ ভাণ্ডার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে ভগ্ন তৎসম কাকে বলে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়া সিদ্ধ তৎসম, অর্ধ তৎসম, এগুলো কাকে বলে, ঠিক আছে, প্রাদেশিক শব্দগুলো কোন কোনগুলো। আর বিষয় হচ্ছে সংকর শব্দ, এই সংকর শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তোমাকে একটা বলতেই পারে যে একটি সংকর শব্দের উদাহরণ দাও, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে করে যাও। এরপর দেখে নিই মডিউল 2। মডিউল 2-তে ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি রয়েছে। তোমাকে একটা প্রশ্ন দিতেই পারে, ধ্বনি পরিবর্তনের একটি কারণ লেখো। তাহলে একটি কারণ যদি এরকম প্রশ্ন আসে তাহলে তোমরা লিখতেই পারো যে উচ্চারণের দোষে কিংবা উচ্চারণের সুবিধার জন্য ধ্বনির পরিবর্তন হয়। এছাড়া সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এটা একটু বড় প্রশ্ন চলে যাচ্ছে তখন। কিন্তু ধ্বনি পরিবর্তনের যে রীতি প্রকৃতি রয়েছে এক্ষেত্রে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, অর্থাৎ উদাহরণগুলো তোমাকে তুলে দেবে। তোমাকে তুলে দিতেই পারে দেশি গ্রেটার দেন দিশি,
এটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন হয়েছে। এই রকম চন্দন গ্রেটার দেন চন্দন, কি জাতীয় ধ্বনি পরিবর্তন হয়েছে। বাক্স গ্রেটার দেন বাস্ক, কি ধরন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে। এছাড়া তোমাকে বলতেই পারে যে অপিনিহিতি কোন উপভাষায় দেখা যায়। তাহলে তোমরা এটা জানো যে বঙ্গালী উপভাষায় অপিনিহিতির ব্যবহার বেশি হয়। আবার এটাও বলতে পারে অভিশ্রুতি কোন উপভাষায় দেখা যায়। তাহলে অভিশ্রুতি রাঢ়ী উপভাষায় দেখা যায়। তাহলে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে উদাহরণ আসছে এবং বিগত দিনের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে যে CC2 এর প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো, এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই এসেছে। বা তোমাকে এখানে শর্ট প্রশ্নে দিতে পারে যে স্বরাগমের দুটি ভাগ উদাহরণ দিয়ে বোঝাও, বা স্বরাগমের 3টি ভাগ উদাহরণ দিয়ে প্রত্যেকটির একটি ভাগের করে একটি করে উদাহরণ দাও। এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে এবং এখান থেকে বড় প্রশ্ন তো আসছে। তার পাশাপাশি রয়েছে উপভাষা। ভাষা উপভাষার সম্পর্ক এটা তো তোমরা করেই যাচ্ছ এবং সেই সঙ্গে বলি প্রত্যেকটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো ভালো করে করে যাও। আমি সাধারণত যে বিষয়ের উপর জোর দিই সেটা হচ্ছে রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্যগুলো একটু বড় করে করাই এবং বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলো একটু বড় করে করেছি। বাকি যে 3টে উপভাষা রয়েছে, কামরূপী উপভাষা, বরেন্দ্রী উপভাষা এবং ঝাড়খণ্ডী উপভাষা, এই 3টি উপভাষার বৈশিষ্ট্য 5 নম্বরের করে ভালো করে দেখে যাও। তাহলে এখান থেকে কিন্তু এই রকমভাবে একটা করে দুটো করে বৈশিষ্ট্য তুলে দিতে পারে। তোমাকে বলতেই পারে যে মালদা জেলায় কোন উপভাষার প্রভাব লক্ষ্য করা যায়, কিংবা বলতেই পারে দক্ষিণ দার্জিলিং, বা বলতে পারে বাংলাদেশের রংপুর কোন উপভাষার অন্তর্গত, কলকাতা, হাওড়া, হুগলি এগুলি কোন উপভাষার মধ্যে পড়ে। এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত দিনে এসেছে। তাই তোমাদের বলছি এই ধরনের প্রশ্নগুলো তোমরা একটুখানি ভালো করে করে যাবে। এরপর হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা। শব্দার্থ পরিবর্তনের ধারা কয় প্রকার ও কি কি, যে ভাগগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমাকে ওই আদি অর্থ, পরিবর্তিত অর্থ এইগুলো আসবেই, এগুলো কিছু করার নেই। তোমাকে না পড়ে গেলে তুমি এখান থেকে পারবে না, লোকের দেখে তুমি কত করবে, সম্ভব হবে না। এবং একটা কঠিন জায়গায় যদি তোমার সিট পড়ে যায় তাহলে তোমার সমস্যায় পড়ে যাবে, দেখে দেখে সম্ভব হবে না। তাই একটু মন দিয়ে বিষয়গুলোকে একটু বোঝার চেষ্টা করো। 3টি ধারা, এই 3টি ধারার যে উদাহরণগুলো রয়েছে তোমাকে বলতেই পারে কালী শব্দের আদি অর্থ এবং পরিবর্তিত অর্থ কি হবে। এটি তোমাকে লিখতেই হবে যে শব্দার্থ পরিবর্তনের কোন ধারার মধ্যে পড়ছে, এই ধরনের। বা এটা তোমাকে শুধু প্রশ্ন করতে পারে যে অর্থের উন্নতি কাকে বলে, এই ধরনের। বা তোমাকে একটা উদাহরণ দিয়ে দিল যে মৃগ শব্দের আদি অর্থ এই, পরিবর্তিত অর্থ এই, সেক্ষেত্রে মৃগ শব্দটি শব্দার্থ পরিবর্তনের কোন রীতির মধ্যে পড়ছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তাই এখান থেকে আমি যেগুলো বলে দেবো সেইগুলোই যে আসবে এটা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, কাকতালীয়ভাবে একটা দুটো মিলে যেতে পারে কিন্তু সম্ভব নয়, কারণ এখানে উদাহরণ বেশি আসবে। তোমরা ভালো করে যদি কোশ্চেনের প্যাটার্নগুলো দেখো 18 সাল থেকে 22 সাল পর্যন্ত পুরোপুরি সব উদাহরণ বেশি করে উদাহরণগুলোই তুলে দেওয়া হয়েছে। এবং মডিউল 3তে যে ব্যাকরণের পার্টগুলো রয়েছে এক্ষেত্রে কিন্তু একেবারে সব কটাতেই তোমাকে নির্ণয় করতে দেবে। তোমাকে বলতেই পারে যে লিঙ্গ, বচন, পুরুষ এগুলোর কাকে বলে খুব একটা আসে না অর্থে 1 নম্বরের প্রশ্নে আসে না। তোমাকে লিঙ্গান্তর করতে হতে পারে, বচন এক বচন থেকে বহু বচন করতে হতে পারে। তোমাকে একটা শব্দ দিয়ে দিল, বলল পুরুষ, এই পুরুষ শব্দের লিঙ্গ নির্ধারণ করো। বা বললো পাখি শব্দের বহুবচন কি হবে। এই ধরনেরগুলো কিন্তু উদাহরণগুলো আসবে। সমাসের ক্ষেত্রেও তাই। সমাসের ক্ষেত্রে একটু বড় চ্যাপ্টার, এখান থেকে কিন্তু পুরো সমাস আসবে না। অর্থাৎ তোমাকে এখানে বড় প্রশ্ন হিসাবে বলতেই পারে যে সমাস কথার অর্থ কি, সমাসের প্রকারভেদগুলি লেখো, যে কোনো 2টি প্রকার সম্পর্কে আলোচনা করো বা 3টি প্রকার সম্পর্কে আলোচনা করো। সেই হিসেবে তোমরা কোশ্চেনের প্যাটার্নগুলোকে তৈরি করে যাও। প্রত্যয় একটা এবছর আমার মনে হচ্ছে আসতে পারে, তাই প্রত্যয়টা একটুখানি ভালো করে উদাহরণগুলো দেখে যাও। এছাড়া ক্রিয়ার প্রকার যদি ধরো, ক্রিয়ার প্রকারের মধ্যেও সেম জিনিস, অর্থাৎ ক্রিয়ার প্রকারের মধ্যে একটা বাক্য তুলে দেবে, তোমাকে জিজ্ঞাসা করবে যে এটি ক্রিয়ার কোন প্রকারের মধ্যে পড়ছে। সেক্ষেত্রে নির্ণয় করতে যদি না পারো তোমরা কিন্তু পারবে না। আর তোমাকে অব্যয় পদ থেকেও সেম জিনিস, একটা বাক্য তুলে দেবে। ধরো বলছে রাম এবং শ্যাম মামার বাড়ি যায় এবং
এই পদটি কি জাতীয় অব্যয় পদ হবে, তাহলে তোমাকে তখন বলে দিতে হবে যে এটা সংযোজক অব্যয় পদ হবে। এই রকম অব্যয় পদের মধ্যে এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়, এখানে অব্যয় পদ কোনটি, তাহলে এখানে অব্যয় পদ হচ্ছে তো, এবং বাক্যালঙ্কার অব্যয়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাও, সময় খুব কম আছে। বড় প্রশ্নগুলো আশা করছি তোমাদের হয়ে গেছে, ছোট প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, দেখবে একটা সুন্দর পরীক্ষা হবে।